আমার বাড়ি মৌলভীবাজার। আমি পেশায় তখন একটা চোর ছিলাম যখন আমার সঙ্গে এই ঘটনাটি ঘটেছিল। আর চোরেদের কাজই হচ্ছে রাত্রিবেলা জেগে বিভিন্ন এলাকায় চুরি করতে যাওয়া। তো এই কারণে হয়তো এরকম একটা সমস্যার মধ্যে ফেঁসে গিয়েছিলাম। যদিও বিষয়টা আমার কাছে সমস্যার থেকে ভালোই মনে হয়েছিল, তবে সেইখান থেকে আসার পরে উপলব্ধি করতে পেরেছি আসলে বিষয়টা তেমন সুখকর ছিল না। আমি আমার জীবনের ঘটনাটা একদম শুরু থেকে বলছি। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? স্বাগত জানাচ্ছি দ্য মেগাবক্স প্রাইমের নতুন আরও একটি ভিডিওতে। বরাবরের মতোই কণ্ঠে আমি ইমরান আপনাদের সঙ্গে আছি এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্স প্রাইম। আজকের গল্পে আমরা মৌলভীবাজার থেকে সবুজের জীবনের ঘটনা জানব। সবুজ পেশায় একজন চোর ছিলেন এবং তার সঙ্গে কি ঘটেছিল সেই সব আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। সাধারণত চোরেদের বিচরণ রাত্রেবেলা হয়ে থাকে, আর জিনপরিদের বিচরণও রাত্রেবেলায় হয়ে থাকে। তো যার কারণে ওর সাথে সম্ভবত কোনো একটা জিনের বা পরীর কোনো যোগসূত্র তো অবশ্যই আছে, সেটা আমরা ঘটনা শুনলে বুঝতে পারবো। তাহলে চলুন বেশি কথা না বলে আমরা সরাসরি ঘটনায় চলে যাই। তার আগে বলে রাখি, আপনারা যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকে আমাদের চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। যারা যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা যারা এখনও করেনি তারা দ্রুত 100কে সাবস্ক্রাইবার পূরণ হতে সাহায্য করুন। তাহলে চলুন সরাসরি ভিডিওয়ে যাই। আমার নাম সবুজ। আমি মৌলভীবাজারে বসবাস করতাম, এখনও ওইখানেই বসবাস করি। ছোটবেলা থেকেই আমরা কয় ভাই বোন দরিদ্রতা দেখে বড় হয়েছি। আমার বাবা পেশায় একজন দিনমজুর শ্রমিক ছিলেন। তিনি যেদিন কাজ করতেন সেদিন খাবার জুটত, আবার যেদিন কাজ করতেন না সেদিন খাবার জুটত না। বাবা যেহেতু পেশায় একজন শ্রমিক ছিল, সেহেতু আমার বড় ভাইও মাঝে মধ্যে হাতে হাত লাগাতো এবং বিভিন্ন জমিজমা চাষ করে বা জন খেটে টাকা পয়সা রোজগার করত। আর মা চেয়ারম্যানের বাড়িতে টুকটাক এই কাজ সে কাজ করে এই খাবার দাবার বা টুকটাক টাকা পয়সা এনে ঘরদোর চালাতেন। ছোটবেলা থেকেই আমি অনেক বড় অভাব দেখে বড় হয়েছি। আর এরকমভাবেই হয়তো কোনো দিন চেয়ারম্যানের বাড়িতে গিয়ে মা দুটো খেতে দিত, এভাবে খেতাম। অথবা কোনো বাড়িতে কাজে গেলে সেই বাড়িতে খেতে দিত। বাড়িতে চুলা খুব কমই জ্বলত, যার কারণে ছোটবেলা থেকেই আমার অভ্যাসটা একটু খারাপ হয়ে গেল। আমার প্রথম চুরি ধরা পড়েছিল চেয়ারম্যানের বাড়িতেই। যে বাড়িতে আমি খেতাম সেই বাড়িতেই আমি চুরি করে বসলাম। আসলে ছোটবেলা থেকে অভাব দেখে বড় হয়েছি, এই জন্য আসল চেয়ারম্যানের একটা ছেলে ছিল, তার একটা খেলনা ছিল, সেই খেলনাটা নিয়ে চলে এসেছিলাম। সেটার দায়েই আমাকে ওই বাড়িতে ঢোকা নিষেধ করে দিয়েছিল। তবে আমার মায়ের চাকরিটা যায়নি, মানে মা ওই বাড়িতে কাজের লোকের মতো কাজ করত এবং টুকটাক খাবার টাবার বাঁচলে সেগুলো নিয়ে আসতো আমাদের জন্য। এগুলো খেয়েই জীবন ধারণ করা আর কি। ওই সময়টাতে অভাব খুব খারাপ জিনিস ছিল। ঘটনাটা আজকে থেকে বেশ কয়েক বছর আগের, 2 দশক তো হবেই। আমরা সবাই মিলে একটা কুড়ে ঘরের মতো ঘরে থাকতাম এবং ঘরটা ছিল একটা ভিটার মতো জায়গায় এবং চারিদিকে ছিল জঙ্গল এবং ধান ক্ষেত, ফসলের ক্ষেত, এইসব ক্ষেত। এরকম করেই আমি বড় হচ্ছিলাম। আমার আব্বা কত যে বলেছে আমাকে পড়াশোনা করার জন্য। প্রাইমারি স্কুল তো তখন অনেকটা ফ্রি ছিল, প্রাইমারি স্কুল পর্যন্ত পড়তে বলেছিল। এরপরে পড়লে পড়লাম, না পড়লে না পড়লাম। আমার বড় 3টা ভাই বোন আছে, তারা মোটামুটি আমার সমস্ত কিছু চালিয়ে নিতে পারত, কিন্তু আমার পড়াশোনা করতে আসলে ভালো লাগতো না। যার কারণে আমি এসব বাদ দিয়ে আস্তে আস্তে এরকম চুরির পেশায় ঢুকে যাই। আমার কাছে কেন যেন ভালো লাগতো। আমার বয়স যখন 8-9 বছর হলো, তখন আমি বিভিন্ন জায়গায় গেলে কোনো কিছু সামনে পেলেই, সুযোগ পেলেই সাথে সাথে সেটা নিয়ে যেতাম। কয়েকদিন করার পরে দেখলাম খুবই ভালো লাগতে শুরু করলো। কারণ হচ্ছে অল্প মেহনতে অনেক বেশি টাকা। আমার আব্বা অবশ্য অনেকবার কাজে নিয়ে গিয়েছে, কিন্তু সেগুলো অনেক অনেক ভারী কাজ আর কি, এবং অনেক মেহনত করার পর তারপর কিছু টাকা পাওয়া যায়। কিন্তু চুরির এই পেশায় ধরা না পড়লে কোনো শাস্তি নেই। আমি সেটা চিন্তা করে আস্তে আস্তে এটা ওটা সরাতে লাগলাম। আমার বয়স যখন 13-14 বছর হলো, তখন আমাদের পাশের গ্রামেরই একটা ছেলে আছে। ও আবার বেশ বড় চুরি ডাকাতির সাথে সম্পৃক্ত আর কি। অনেক চুরি ডাকাতি করেছে, তবে ওর নামটা খুব একটা হয়নি। সব জেলার বাহিরে বা অমুক সমুক জায়গায় চুরি করে। তো ওর সাথে একদিন দেখা হলো এমনভাবে যে ওরই কোনো একটা জিনিস আমি চুরি করতে গিয়েছিলাম, কিন্তু ওর সাথে সাথে ধরে ফেললো এবং বলল, বেটা, এইসব বিষয়ে আমি একদম পিএইচডি করা, আর তুই আসছিস আমার কাছে চুরি করতে। পরবর্তীতে আমি সমস্ত কিচ্ছা বললাম এবং ওর কাছ থেকেও শুনলাম। ওর বয়স হচ্ছে 17 বছর,
এবং আমার তখন 14 বছর বয়স, এবং ওর কাছ থেকেই আমার চুরি ডাকাতি শেখার হাতে খড়ি আর কি। ডাকাতি কখনো করিনি, তবে চুরি করেছি। তো যাই হোক, এরকমভাবেই আমরা দুজনে অনেক চুরি ডাকাতি করেছি। তবে একটা রুলস ছিল, সেটা হচ্ছে নিজের গ্রামে অথবা আশেপাশের কোনো গ্রামে চুরি করা যাবে না। দ্বিতীয় রুলস হচ্ছে গিয়ে কখনোই চুরি করার আগে এলাকায় থাকা যাবে না। যেমন অমুক অঞ্চলে বা অমুক গ্রামে চুরি করব, নিজের গ্রাম বা ওই অঞ্চল 1 সপ্তাহ বা 3-4 দিন আগেই ত্যাগ করতে হবে। এরকম চিন্তা ভাবনা করে চুরি করতে হয় আর কি। তো যাই হোক, আমি আমার জীবনের প্রথম চুরিটা করি আমাদের পাশের ইউনিয়নের চেয়ারম্যানের বাড়িতে। তখন আমি ভীষণ ভয় পাচ্ছিলাম, কিন্তু উনি আমাকে নিয়ে গিয়ে বললেন কি যে এরকম এরকম করতে হবে, ভয় পাবি না, ঠিক আছে? আমি বললাম আচ্ছা, এবং সফলভাবে অনেক জিনিসপত্র নিয়ে এসেছিলাম, এবং যা নিয়ে এসেছিলাম তা দিয়ে মোটামুটি মাস দেড়ে খুব ভালোভাবে চলে গিয়েছিল এবং আরামসে চলে গিয়েছিল। এরকম করেই আমার দিনকাল খুবই ভালো কাটছিল, এবং এই সময়গুলো আমি খুবই আনন্দের সহিত কাটাতাম। বাড়ির কারোর সঙ্গে ওরকমভাবে যোগাযোগ থাকতো না, কারণ বাড়িতে বলে বের হতাম যে আমি কাজে যাচ্ছি। 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে বাড়িতে ফিরতাম। যদি কোনো চুরি সম্পন্ন করতে পারতাম তাহলে বাড়িতে আসতাম, না হলে আসতাম না। বলতাম যে আমি কাজে গিয়েছি, এবং কাজ থেকে এসে বাড়িতে টাকা দিতাম, কিন্তু কি কাজে গিয়েছি সেসব বিষয়ে কিন্তু কিছুই জানাতাম না বাড়িতে। আমার জীবনে এটাই হচ্ছে সবথেকে কুফা একটা চুরি আর কি। এরকম অনেক চুরি ডাকাতি করেছি রাত বেরাতে, কিন্তু ওই দিনকে যে এরকমভাবে ফেঁসে যাব সেটা কখনো ভাবতে পারিনি। শুরুতে ভেবেছিলাম হয়তো ধরা খেয়ে গিয়েছি। একদিন ওই মামা, আমি ওকে মামা বলে ডাকতাম, যেহেতু আমার নানি বাড়ির এলাকার লোক ছিল সেহেতু তাকে আমি মামা বলেই ডাকতাম। তো সেই মামা আমাকে বললেন কি যে আজকে অমুক জায়গায় একটা বড় চুরির কাজ আছে। 3-4 দিন ধরে দেখতেছি যে বাসাটা খালি অবস্থায় আছে। আমি খোঁজ নিয়েছি, ওরা আরও 2 দিনে বাড়িতে ফিরবে না, আর আজকেই মোক্ষম সুযোগ। আজকের রাত্রেবেলা কারেন্ট থাকবে না, ওই অঞ্চলের কারেন্ট নাকি বন্ধ থাকবে, আর এই অঞ্চলে বৃষ্টি টিষ্টি হলে মানুষজন খুব একটা বের হয় না। আজকে রাত্রে বৃষ্টি হবে মনে হচ্ছে, আজকে ওইখানে গিয়ে কাজটা সম্পূর্ণ করতে হবে। মামা বলল কি যে আচ্ছা ঠিক আছে, তুই তাহলে তোর সমস্ত জিনিসপাতি নিয়ে চলে আয়, ঠিক আছে? সন্ধ্যার কিছুক্ষণ পর আমি সমস্ত কিছু নিয়ে বেরিয়ে গেলাম এবং রাত হবার জন্য অপেক্ষা করলাম। আর তখনকার সময় কারেন্ট খুব বেশি একটা থাকতো না, বেশিরভাগ সময় চলে যেত। আর ওইদিনকে কিঞ্চিৎ বৃষ্টি ছিল, যার কারণে সবাই হয়তো আগে আগে ঘুমিয়ে পড়েছে। আমি এবং আমার সেই মামা দুজনে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সেই বাড়ির দেয়াল টপকে ভিতরে ঢুকলাম। বাড়িটা বেশ দামি ছিল, এবং ভেতরের জিনিসপাতিগুলো দেখেও দামি মনে হচ্ছিল। আর বাড়িতে যে কেউ থাকছে না 3-4 দিন ধরে, সেটা খুব ভালোভাবেই দেখে বোঝা যাচ্ছে। বাড়ির ভেতরে গিয়ে বেশ ভালো ভালো সব জিনিসপাতি পাওয়া গেল, অনেক দামি দামি জিনিস, যেসব দামি দামি জিনিস এর আগে কখনো আমরা চুরি করিনি। তা 3-4 লাখ টাকার মাল তো হবেই। তবে চোরাই বাজারে এগুলো বিক্রি করতে গেলে হয়তো সর্বোচ্চ 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকা পাওয়া যাবে। তাতে করে 3-4 মাস আরামসে বসে খাওয়া যাবে। যদি অরিজিনাল দামে বিক্রি করা যেত তাহলে কতই না ভালো হতো, কিন্তু সেটা তো এই মার্কেটে সম্ভব না। তারপর আমরা সমস্ত কিছু নিয়ে সেই ঘর সাফা করে পেছনের সেই দেয়াল টপকে বেরিয়ে গেলাম। তখনও বাইরে টুপটুপ বৃষ্টি পড়ছে, অনেকটা থেমে গিয়েছে এবং আকাশে জ্যোৎস্না উঠেছে। টুপটুপ বৃষ্টিগুলো সব ওই গাছের পাতার থেকে পড়ছে আর কি। আমি এবং আমার সেই মামা দুজনে রাস্তা দিয়ে হাসতে হাসতে যাচ্ছি যে আজকে অনেক বড় দাও মারছি, এগুলো নিয়ে দ্রুত লুকাই ফেলতে হবে। আর মোটামুটি 1 সপ্তাহের মধ্যে বের হওয়া যাবে না, ঠিক আছে? এগুলো নিয়ে তুই এক কাজ কর, লুকায় রাখ, আর 1 সপ্তাহের মধ্যে আমরা বের হব না। তাই বলে মামা আমার কাছে দিয়ে বললেন কি যে আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি, ঠিক আছে, তুই থাক। তারপর মামা চলে গেল, আমি বাড়ির দিকে হাঁটা শুরু করলাম। আমার বাড়িটা কাছাকাছি ছিল আর মামার বাড়িটা দূরে ছিল, সেহেতু মামা চলে গেল ওইদিকে আর আমি চলে আসলাম এই রাস্তায়। ওই সময় গ্রামের মেঠো রাস্তা, ভীষণ কাদা রাস্তায় আমি মাঠের মধ্যে দিয়ে যাওয়ার জন্য চিন্তা করলাম। সামনে একটু দূরে যেতেই আমার ভীষণ পরিমাণ বাথরুম পেল। আমি জিনিসগুলো সাইডে রেখে বাথরুম করার জন্য একটা গাছের কাছে গেলাম, এবং কিছুক্ষণ বাদে আমি যখন সেই গাছ বাথরুম করা শেষে সেই গাছ থেকে উঠে এসে আমার জিনিসপত্রগুলো নিতে গেলাম, আমার পেছনে সজোরে কেউ একজন লাথি মারল। আমি উঠে পেছন দিকে ঘুরে দেখি কেউই নেই। আমি কিছুই বুঝতে পারলাম না কে লাথি মারলো। আমি তো আজকে নেশা টেশা কিছু করিনি, তাহলে এমন লাগতেছে কিসের জন্য? আমার সর্বাঙ্গে তখন কাদা মেখে গিয়েছে। আমি পেছন দিকে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। তারপর আবার আমি বললাম, কে রে এখানে? সাহস থাকলে সামনে আয়। আমার মাথায় অদৃশ্য টোকা পড়তে লাগলো। আমি কাউকে আশেপাশে দেখতে পাচ্ছিলাম না। প্রচণ্ড গতিতে আমার হাতে পায়ে সব জায়গায় মারধর করতে লাগলো। আমি কাউকে দেখতে পাচ্ছিলাম না।
কিছুক্ষণ বাদে কানের কাছে সজোরে একটা থাবা পড়ল এবং আমি প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা, কারণ সমস্ত কিছু গোল গোল দেখছি। আমি ভাবলাম হয়তো চোরের উপর হয়তো কেউ বাটপাড়ি করতে এসেছে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। আমার চোখে সরিষার ফুল দেখতে শুরু করলাম। তখন কিছু অদৃশ্য অদ্ভুত ভাষা, মানে কেমন যেন এক ধরনের ভাষা, ওইগুলো বলতে লাগলো আমার আশপাশ দিয়ে। আমার তখন সেন্স আছে। কয়েকজন লোক আমার হাত পা ধরে আমাকে একটা গাড়ির মতো কোনো কিছুর মধ্যে দড়াম করে ফেললো। আমি খানিকটা ব্যথা পেয়ে কোত করে উঠলাম এবং এর খানিকক্ষণ বাদে আমার সেন্স হারিয়ে গেল। তারপর আমার আর কিছু মনে নেই। ঘুম ভাঙল ঘুটঘুটে অন্ধকারওয়ালা একটা রুমের মধ্যে। আমি কিছুক্ষণ উঠে তাকিয়ে থাকলাম যে আমি কোথায় আছি। তারপর রাতের ঘটনা মনে পড়ল। এখনও কি রাত? আমাকে মেরে কোথাও ফেলে গিয়েছে? চোরের উপর বাটপাড়ি করেছে কেউ? আমি আশপাশটা খোঁজাখুঁজি করতে লাগলাম, কিন্তু আশেপাশে কাউকেই দেখতে পেলাম না। কি অদ্ভুত ব্যাপার! ভীষণ অন্ধকার একটা রুম। কিছুক্ষণ বাদে একটু আলোর দেখা পেলাম। দুইজন লোক আমার দিকে এগিয়ে আসছে এবং আমাকে কিছু একটা বলছে। দুজন লোককে দেখতে অস্বাভাবিক রকমের লম্বা এবং দানবের মতো। আমরা যেরকম দানবের মতো দাজ্জালের মতো যেরকম মানুষ দেখি, ঠিক সেরকম আর কি। এত লম্বা লম্বা দুজন আমার হাত দুটো ধরে চ্যাংদোলা করে আমাকে তুলে নিয়ে যেতে লাগলো। আমি তাদেরকে বললাম, আমি কিছু করিনি, সব আমার মামার দোষ, আমাকে মাফ করে দেন। আমি আসলে বুঝতে পারছি না যে আমার সাথে কি ঘটছে। আমি যতটুকু বুঝতে পারছি যে হয়তো ওনারা আমাকে চুরির দায়ে এখানে নিয়ে এসেছে, কারণ আমি যে চুরি করেছি, আমি আর কখনো চুরি করব না এসব বলে আমি চিৎকার চেঁচামেচি করতে লাগলাম। তারপর আমাকে সেই দুজন অদ্ভুত দেখতে মানুষ, যাদের কিনা মাথায় ঘুমটা দেওয়া ছিল, তারা আমাকে সেখান থেকে নিয়ে অন্য একটা জায়গায় দড়াম করে ফেলে দিল। সামনে 3 জন লোক বসে আছে এবং তার পাশে একটা মেয়ে বসে আছে ঘোমটা দেওয়া অবস্থায়, এবং সেই মেয়েটা কিছু একটা আমার দিকে ইশারা দিয়ে বলছে। আমি আসলে কিছুই বুঝতে পারছি না। তারপর সেই যে 2 জন লোক আমাকে নিয়ে এসেছিল, সেই 2 জন লোক আমাকে মারতে শুরু করলো। আমি বললাম কি যে আমি কিছু করিনি, আমাকে মাফ করে দেন, আমি আর চুরি করব না, আমাকে দয়া করে ক্ষমা করে দেন। তখন সেখানে থাকা লোকজনগুলো আবার কি যেন আলোচনা করতে লাগলো। আমাকে সঙ্গে সঙ্গে আবার সেই 2টো লোক ওইখান থেকে নিয়ে গেল, নিয়ে গিয়ে আবার সেই অন্ধকার ঘরের মধ্যে নিক্ষেপ করলো। আমি অনেক চিৎকার করতে লাগলাম যে আমাকে এখান থেকে বের করুন, আমি এখান থেকে চলে যেতে চাই, আমি আসলে কিছু করিনি, আমাকে ছেড়ে দেন, আমি আর চুরি করব না কখনো, আমি এটা ছেড়ে দিব। আমার মনে হয়েছে যে আমাকে হয়তো পুলিশই ধরে নিয়ে এসেছে। আমি কান্নাকাটি করতে লাগলাম, কারণ এমন কি একটা পেশা বেছে নিয়েছি, এখন যদি পুলিশে ধরে তাহলে আমার মান সম্মান কোথায় যাবে? এখন পর্যন্ত কেউ জানে না যে আমি চুরির সঙ্গে জড়িত। তখন আমার বয়স 16 কি 17 বছর হবে। এই বয়সে যদি এরকমভাবে সবাই জানাজানি হয়ে যায় তখন কি হবে আমি সেটাই বুঝতে পারছি না। এরকম করে প্রায় 3 থেকে 4 বার আমাকে ঘর থেকে বার করা হলো, মারধর করতো, আবার এই ঘরের ভিতরে ফেলে দিত। মাঝে মধ্যে খাবার দিত আবার দিত না। খাবারগুলো খেতে খুবই তেতো রঙের এবং লবণ ছাড়া খাবার। এরকম খাবার আমি কখনোই খাইনি। মাঝে মধ্যে 2 জন লোক আসতো যাদের গায়ে প্রচণ্ড পরিমাণ লোমে ভরা এবং তাদের মাথায় শিংয়ের মতো কিছু একটা আছে, তবে সেটা অন্ধকারে খুব ভালো একটা বোঝা যায় না। লোক দুটো আমাকে এখানে ফেলে দিয়ে চলে যায় এবং বাইরে নিয়ে মারধর করে, আর তারা আলোচনা করার পরে আবার আমাকে এখানে ফেলে দিয়ে যায়। আমি আসলে কিছুই বুঝতে পারছিলাম না। তারপর সেই লোক দুটো শেষ যেদিন আমাকে ওইখান থেকে বের করা হলো, আমাকে সেখান থেকে নিয়ে একজন লোকের সামনে রাখা হলো। আমি প্রথমবার মতো ওনাদের মুখে বাংলা ভাষা শুনে অবাক হয়ে যাচ্ছিলাম, কারণ সেখানে একজন লোক দেখতে মানুষের মতোই, কিন্তু মানুষ কিনা জানি না। আর এতক্ষণ আমি এইখানে আছি এটা আমি ওই দিন জানতে পারলাম যেটা কোন জায়গা। সেই লোকটা আমাকে বলল কি যে তুমি এর উপরে প্রস্রাব করেছো কিসের জন্য? আমি তখন বললাম আমি ওনার উপর প্রস্রাব করতে যাব কিসের জন্য? কি সুন্দর দেখতে একটা মেয়ে এবং এনার গায়ে ছিচি, আমি কখনোই এটা করব না। সেই লোকটা আমাকে বাংলায় প্রশ্ন করলো। আমি তখন বললাম আমি আসলে কিছু করিনি, আমাকে ছেড়ে দেন, আপনাকে দেখে তো বোঝা যাচ্ছে আপনি বাংলা ভাষা পারেন। এতদিন এনারা কি বলেছে আমি আসলে বুঝতে পারছি না কিছুই। তখন সেই লোকটা বললেন কি যে ওনারা তোমার কথা বুঝতে পারছে না, তোমার কথা বোঝার জন্য আমাকে নিয়ে এসেছে। আমি এই এলাকায় মাঝে মধ্যেই আসি, যখন বুঝতে পেরেছে যে আমি বাংলা ভাষায় কথা বলি এবং তুমিও বাংলা ভাষায় কথা বলো, তখন আমাকে এখানে তোমার কথা ট্রান্সলেট করার জন্য নিয়ে এসেছে। এখন বলো তুমি এই মেয়ের উপরে প্রস্রাব করেছো কিসের জন্য? আমি তখন বললাম আমি তো কোনো কিছু করিনি, আপনি বিশ্বাস করেন। তখন সেই মুরব্বী লোকটা আবার বললেন কি যে দেখো
তুমি এখন কোথায় আছো সেটা তুমি জানো? আমি বললাম কি যে না, আমি জানি না। তখন সেই মুরব্বী লোকটা আবার বললেন, তুমি এখন জিনেদের আস্তানায় আছো এবং যেখানে জিনেরা বসবাস করে সেখানে আছো। এই কথা শুনে তো আমার হাত পা কাঁপা শুরু করলো। আমি তখন বললাম, এটা আপনি কি বলছেন? আমি জিনেদের এলাকায় আছি মানে? ওনারা আমাকে নিয়ে এসেছে কিসের জন্য? আমি আসলে কিছু করিনি। তখন সেই মুরব্বী সাদা লম্বা দাড়িওয়ালা লোকটি আবার বলে উঠলেন যে এনারা তোমার উপর দোষারোপ করছে যে তুমি এই মেয়েটার গায়ের উপর প্রস্রাব করেছো এবং কোনো এক রাত্রেবেলা এটা করেছো। সেটা কবে? তখন ওনাদের সঙ্গে কথা বলতে লাগলেন এবং বললেন কি যে অমুক দিন বৃষ্টি হচ্ছিল এবং তুমি রাস্তার ধার দিয়ে যাচ্ছিলে, তখন এই মেয়েটা ওইখানেরই একটা গাছের ওপর বসেছিল। সেই গাছের ওপরে উঠে তুমি এই কাজ কেন করেছো? তখন আমি বললাম কি যে ওই দিন তো, তখন আমার ওই দিনকার সমস্ত ঘটনা মনে পড়ে গেল। কারণ ওই দিনকে আমি শয়তানি করার জন্য ওই গাছের কাছে উঠে গাছের মধ্যে প্রস্রাব করেছিলাম, যার কারণে হয়তো ওইখানে ওই সময়ে ওই মেয়েটা বসেছিল, ওনার গায়ে লেগেছে। আমি তখন বলতে লাগলাম যে এটা আমার ভুল হয়েছে, আমি ইচ্ছা করে করিনি, আর উনি যে তখন ওইখানে বসেছিলেন সেটা তো আমি দেখিনি। তখন সেই মুরব্বী লোকটা বললেন, দেখোনি ঠিক আছে, তবে এনারা তো তোমাকে এমনি এমনি ছেড়ে দিবে না, তাই না? এনারা তোমাকে তুলে নিয়ে এসেছে এবং এই মেয়ে জিন সমাজের সর্দারের কাছে বিচার দিয়েছে। এই মেয়েকে তো তোমাকে ছাড়বে না, ও তো তোমাকে মাফ করবে না। তখন ওই মুরব্বী লোকটা ওনাদেরকে অনুরোধ করতে লাগলেন, যেহেতু ভুলে এই কাজটা করে ফেলেছে, ওকে যেতে দিন। তখন আমি ওনাদের কাছে রিকোয়েস্ট করতে লাগলাম হাত জোর করে, কিন্তু ওনারা কোনোভাবেই এরকম অপরাধ করাকারীকে এত সহজে ছাড়েন না। যে কথা চিন্তা করে বললেন কি যে আচ্ছা ঠিক আছে, ওকে ছাড়তে পারি, তবে ওকে আমাদের এইখানে কাজ করতে হবে, 1 বছর কাজ করতে হবে, তারপর ওকে আমি ছাড়বো। তা না হলে ওকে ছাড়বো না। আর না হয় আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে ওকে এখানকার আমাদের এক নিম্ন শ্রেণীর জিন মেয়েকে বিয়ে করতে হবে। যদি সেটা করতে পারে তাহলে ওকে আমরা ছেড়ে দিব। তখন সেই মুরব্বী লোকটা ওই প্রস্তাব আমাকে জানালেন। আমি বললাম কি যে আমি কি করব বুঝতে পারছি না। তখন আমি তার কাছে পরামর্শ চাইলাম। মুরব্বী সেই লোকটা বললেন কি যে তুমি এক কাজ করো, ওরা যে কাজ তোমাকে দিবে সেই কাজগুলো অনেক কঠোর হবে এবং তুমি করতে পারবে না, আর যদি না করতে পারো তাহলে তোমাকে প্রচুর মারধর করবে। তার থেকে তুমি এক কাজ করো, নিম্ন কোনো জিনের মেয়ে যার সঙ্গে কিনা তোমার বিয়ে দিতে যাচ্ছে তাকে বিয়ে করো এবং বিয়ে করে এখানেই থেকে যাও। আর 1 বছর কাজ করা এদের কাজ অনেক কঠিন হয়, তুমি এগুলো পারবে না, শুধু শুধু পরবর্তীতে নিজের প্রাণটা যাবে। তারপর আমি বললাম কি যে এটা কি ঠিক হবে? আর ওই জিনের মেয়েকে যদি বিয়ে করি আমি তো কোনোদিন বাবা হতে পারবো না। লোকটা তখন বলে কি যে এইসব বিষয় চিন্তা করে তোমার লাভ নেই, কি হতে পারবে না না পারবে না সেসব বিষয় তোমার চিন্তা করতে হবে না, তুমি যেটা করো, আমি যেটা বলছি ওইটাই করো। আমি তখন সেই লোকটার পা জড়িয়ে ধরলাম, বললাম কি যে আমাকে এখান থেকে নিয়ে চলেন, আমি এখানে থাকতে চাই না, ওরা আমাকে মেরে ফেলবে। মুরব্বী সেই লোকটা বলল, আমি তোমার প্রাণ অনেকটা বাঁচিয়েছি, কারণ ওরা তোমাকে সারা জীবন কারাগারে বন্দি করে রাখতো, কোনোদিন তোমাকে ছাড়তো না। তোমাকে তো অপশন দেওয়া হয়েছে, তুমি যদি 1 বছর কাজ করতে চাও তাহলে কাজ করতে পারো, আর যদি নিম্ন শ্রেণীর এই জিনের মেয়েকে বিয়ে করতে চাও তাহলে বিয়ে করতে পারো। তাদের যদি দয়া হয় তাহলে তোমাকে হয়তো নামিয়ে দিয়ে আসতেও পারে। আমি তখন দ্বিতীয় অপশন বেছে নিলাম, কারণ আমি যদি কোনো নিম্ন শ্রেণীর জিনকে বিয়ে করি তাহলে তার সঙ্গে থেকে তাকে ভালোবেসে অন্তত পক্ষে তাকে যখন জোরাজুরি করব তখন সে আমাকে নামিয়ে দিয়ে আসবেই। আমি দেখতে খুব ভালোই ছিলাম, সুন্দর এবং সুদর্শন দেখতে ছিলাম, গরিব ঘরের হলেও চেহারা সুন্দর ছিল। আমার যতটুকু মনে হয় যে আমি ওই জিন মেয়েকে অবশ্যই পটিয়ে পটিয়ে আমার বাড়িতে আমাকে নামিয়ে দিয়ে আসার জন্য আমি ফোর্স করব, তাহলে হয়তো সে আমাকে নামিয়ে দিয়ে আসবে। এইটা আমি চিন্তা করতে থাকলাম এবং আমি দ্বিতীয় অপশন বেছে নিলাম, বললাম কি যে আমি বিয়ে করব। তারপর ওইখানকার যে সর্দার আছে সেই সর্দারের উপস্থিতিতে ওইখানকার নিম্ন গরিব ঘরের এক প্রতিবন্ধী জিনের সঙ্গে আমাকে বিয়ে দেওয়া হলো। বিয়ে দেওয়ার সময় আমি তার চেহারা দেখিনি, আর দেখতে কেমন হবে, কুষ্ঠিত নাকি ভালো নাকি খারাপ সেসব বিষয়ে আমার কোনো জ্ঞান ছিল না, কারণ এর আগে তো আমি কখনো জিন পরি দেখিনি। আর আমার সামনে যে মেয়েটা বসে আছে সেই মেয়েটাও তো দেখতে মোটামুটি সুন্দর, তাকে দেখা যাচ্ছে না তবুও আমার যতটুকু মনে হচ্ছে যে মেয়েগুলো সুন্দরী হবে। আমি সেই রাতে সেই মেয়েটাকে বিয়ে করলাম। বিয়ে করার পরে আমাদের দুজনকে থাকতে দেওয়া হলো একটা কুঁড়ে ঘর মতো জায়গা, যে জায়গায় ওই জিনেরা বসবাস করে। জিনেদেরও উচ্চ শ্রেণী এবং নিম্ন শ্রেণী আছে, বড় লোক ছোট লোক আছে, বড় জাত ছোট জাত আছে।
তারা এগুলো বিভেদ করে। এটা আমি এখানে আসার পরে বুঝতে পারলাম। তারপর সেই মুরব্বী জিনটা সেখান থেকে চলে গেল। উনি তো জিন ছিল না, উনি মানুষ ছিল। উনি মাঝে মধ্যে এখানে আসতেন কোনো একটা কাজে, এবং ওনার মুখে লম্বা দাড়ি, এবং দেখে মনে হচ্ছে কোথাও ইমামতি করেন। চলে যাবার পরে আমার ওইখানে যাওয়ার সময় হয়ে আসলো, এবং আমাদেরকে যে ঘরে থাকতে দেওয়া হয়েছিল সেই ঘরে ঢুকেই আমি দেখলাম বিছানার ওপর একটা মেয়ে বসে আছে। মেয়েটার গায়ে বেশ বড় বড় লম্বা লম্বা লোম। আমি দেখেই যেন বমি করে দেওয়ার মতো অবস্থা, কারণ দেখতে কেমন হবে, মাথায় আবার শিং হবে কিনা, এইসব বিষয় চিন্তা করতে লাগলাম। আমার কাছে যেতে ভয় হচ্ছিল। মেয়েটা আমাকে ডাকলো যে আপনি কাছে আসুন, আপনার সঙ্গে আমাকে বিয়ে দিবে আমি কখনো কল্পনা করিনি। কোনো জিন খুঁজে পাওয়া যাচ্ছে না তাই বলে একটা মানুষের সঙ্গে আমার বিয়ে দিবে, এই কাজটা সর্দার ঠিক করেননি। আমরা নিম্ন শ্রেণীর বলে আপনাকে আমার সঙ্গে বিয়ে দিল। আপনি একজন মানুষ, আপনার সঙ্গে কি আমি থাকতে পারবো? আমি তখন বললাম আমি জানি না, তবে আমি শাস্তি পেয়ে এখানে এসেছি যেহেতু, আর তোমাকে কোন দোষের শাস্তি দিল আমি সেটাই বুঝতে পারছি না। তোমাদের জিনেদের নিয়ম আসলে খুবই অদ্ভুত। তারপর মেয়েটা তার মুখের ঘোমটাটা সরালো। আমি মেয়েটার চোখের দিকে তাকিয়ে যেন এক পলকেই চোখটা সরিয়ে নিতে যাচ্ছিলাম না, কারণ হচ্ছে এত সুন্দর চোখ এর আগে আমি কখনো দেখিনি। একদম নীল চোখ। মেয়েটা দেখতে কালো হলেও তার চেহারার মধ্যে এক ধরনের মায়া আছে। জিনেরা যে কালো হয় সেটা আমি জানতাম না, বা ফর্সা হয় সেটাও জানতাম না। তবে এর আগে যেহেতু আমি কোনো জিন পরি দেখিনি, যার কারণে আমার এটাই ভালো লাগতে শুরু করলো, এবং মেয়েটাকে প্রথম দেখায় আমি কেমন যেন তার প্রতি একটা মোহে পড়ে গেলাম। আমি হয়তো ভেবেছিলাম যে মেয়েটা দেখতে অনেক কুৎসিত হবে, এবং তার হাতে পায়ে যেহেতু লম্বা লম্বা লোম, সেহেতু তাকে দেখতে নিশ্চয়ই অনেক বাজে হবে, এবং মাথায় শিং থাকবে। যেহেতু এই অঞ্চলের সবথেকে বাজে এবং নিম্ন শ্রেণীর জিন যেহেতু, সেহেতু খারাপই হবে। কিন্তু মেয়েটাকে দেখে প্রথম দেখায় আমার ভালো লেগে যায়, আর আমার জন্য নিশ্চয়ই এরকম মেয়েই ঠিকঠাক আছে। আমি প্রথম দেখাই তার প্রেমে পড়ে যাই। তারপর আমি মেয়েটার কাছে যাই এবং বলি কি যে আপনার নাম কি? মেয়েটা তখন জানাই আমার নাম হাম হাম। আমি বললাম হাম হাম আবার কেমন নাম? তখন সেই মেয়েটা বলল কি যে আমার নাম হাম হামি, এবং আমাদের ওপরে যাওয়া নিষেধ, তবে বিয়ের সময়তে প্রথমবারের মতো ওপরে গিয়েছি। আপনি তো দেখতে অনেক সুন্দর, আমি কখনো ভাবিনি যে আপনার মতো সুন্দর কাউকে বিয়ে করতে পারবো। আমার যদি কোনো জিনের সঙ্গে বিয়ে হতো, তাও হতো কোনো খারাপ জিন অথবা শিংওয়ালা জিনের সঙ্গে। আমাদের জিনের মধ্যেও বিভিন্ন বিভেদ আছে, তবে আপনাকে দেখে আমার পছন্দ হয়েছে, এবং আমি আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করেছি। এতক্ষণ ভেবেছিলাম আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করব না, কিন্তু আমার বাবা গরিব হওয়ায় সর্দার যা বলেছে সেটাই আমাদের জন্য করতে হয়েছে। আমি এখান থেকে আসার সময় আমার সেই পোটলাটা সঙ্গে করে দিয়ে দেয়, যে পোটলাটা ওদিনকে আমি চুরি করে নিয়ে এসেছিলাম। কারণ ওই পোটলার মধ্যে কী কী আছে সেটা ওরা খুলে দেখেনি। যেহেতু ওইটা আমার পোটলা ছিল, সেহেতু আমার সমস্ত কিছু একটা ব্যাগের ভিতরে রেখে দিয়েছিল এবং পোটলাটা সঙ্গে করে দিয়ে দিয়েছিল। আমি সেই পোটলাটা একটা পাশে লুকিয়ে রাখলাম। এরকম করে প্রায় সপ্তাহ দুয়েক সময় কেটে গেল। সপ্তাহ দুয়েক আমাদের খুব ভালোই কাটছিল, এবং আমার ওই পরি স্ত্রীর সঙ্গে আমি অনেকটা ঘনিষ্ঠ হয়ে উঠলাম, এবং সবসময় তাকে ছাড়া কেন যেন ভালো লাগতো না। আমি তখন সেই পোটলাটা আমার পরি স্ত্রীর হাতে দিয়ে বললাম কি যে এটা তোমার জন্য। তখন সে বলল কি যে এগুলো দিয়ে আমি কি করব, এগুলো তো আমরা পড়ি না। তখন সে বলল কি যে কি বলো, এগুলো পড়ো না, এগুলো তো খুব ভালো জিনিস, আমাদের এখানে অনেক দাম আছে, প্রায় 3-4 লাখ টাকা দাম হবে। তখন মেয়েটা বলল টাকা, সেটা আবার কি দাম? এই জিনিসটার মানে এমন দাম, মানে টাকা জিনিসটা কি? আমি তখন হেসে দিয়ে বললাম টাকা কি চাইছেন না? মেয়েটা বলল আমাদের এখানে ওরকমভাবে কোনো বিনিময় হয় না, আমাদের এখানে বিনিময় হয় কীরকম সেটা তো দেখেছই তাই না? আমি বললাম হ্যাঁ তা দেখেছি, তবে টাকার মূল্যমান তোমাদের এখানে নেই সেটা আমি জানি, তবে এইগুলো আমাদের এখানে অনেক দামে বিক্রি করা যাবে। এক কাজ করি, চলো আমরা আমাদের গ্রামে যাই এবং সেখানে গিয়ে এই জিনিসগুলো বিক্রি করে আসি, তাহলে অনেক টাকা পাবো। তখন সে বলল কি যে টাকা দিয়ে আমরা কী করবো, আমাদের তো টাকার দরকার নেই। এই কথা বলার পর মেয়েটা বলল কি যে না 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 না, আমি যাব না, তুমি এই সব নিয়ে এখন কথা বলো না, আমি জীবনও কোনো দিন আমাদের এই তল্লাটের বাইরে যাইনি, আর তুমি এসব বলছো। আমি বললাম কি যে আরে চলো না, এগুলো বিক্রি করে আমি টাকাগুলো আমার মায়ের কাছে দিয়ে আসবো, আমার একটা বোন আছে, সেই বোনের বিয়ের কাজে লাগবে। তখন সেই পরি বউ বলল কি যে না না, আমার এত সাহস নেই যে আমি এই তল্লাটের বাইরে বের হব, তল্লাটের বাইরে বের হওয়া আমার জন্য নিষেধ আছে, আমি যদি এখানকার বাইরে যাই তাহলে আর কখনো ঢুকতে পারবো না। এই কথা বলার পর আমি বললাম কি যে
সুযোগ একটা পাইছি, যদি কোনোভাবে এখান থেকে বের হইতে পারি তাহলে এই মেয়ে আমাকে কোনোদিন আনতে যাবে না। আর যদি না আনতে যায় তাহলে তো আমি ওইখানেই থাকবো, তাই না? এবং ওইখান থেকে আর এইখানে আসতে হবে না আমাকে, আমি বাড়িতে চলে যেতে পারবো। এরকম করে প্রায় সেখানে একটা বছর আমার কেটে যায়। আমি বসে বসে ভাবছিলাম এই যদি 1 বছর আমি কাজ করে কাটাতাম তাহলে হয়তো আমি এখান থেকে বেরিয়ে যেতে পারতাম। আমি অনেক দিন আমার বউকে রিকোয়েস্ট করেছি এখান থেকে যেন বের হতে পারি, কিন্তু কোনোভাবেই তিনি আমার কোনো কথা শোনেননি। এমনকি সেই মেয়ের কোনো বাপ ভাই কেউ ছিল না, সে শুধুমাত্র ওইখানে একা থাকতো, যার কারণে তার সঙ্গে আমার বিয়ে দিয়েছিল এবং এরকমভাবেই আমার দিনকাল চলছিল। ওইখানে আমি এবং আমার সেই পরী স্ত্রী কাজ করতাম এবং আমাদের ওইখানে কিছু সবজির দোকান ছিল। ফল ফ্রুট এবং সবজি যেনারা খুব বেশি খেত। আমি এবং আমার সেই পরী স্ত্রী বিভিন্ন জায়গা থেকে ফল কুড়িয়ে নিয়ে আসতাম এবং জঙ্গলের বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসতাম এবং ওইখানকার যারা প্রভাবশালী ছিল তারা এগুলো কুড়িয়ে আনতো না, তারা আমাদের কাছ থেকে কিনতো এবং এইভাবে কিনেই আমরা খাবার জন্য বিভিন্ন জিনিসপাতি জোগাড় করতাম। যদিও জিনেদের খাবার দাবারের জন্য তেমন কোনো কিছুই চাষবাস করা লাগে না, যারা প্রভাবশালী জিন ছিল তারা আমাদের কাছ থেকে কিনে খেত এবং আমি যে একজন মানুষ ছিলাম এবং আমার এই কাহিনী এই এলাকার সবাই জানতো। আমার পরী স্ত্রীকে অনেকবার আমি রিকোয়েস্ট করেছি, দেখো আমরা এখান থেকে চলে যাই। আমার বাড়ির কথা এবং বাবা মার কথা খুব বেশি মনে হতো, যার কারণে আমার বাড়িতে যাওয়ার খুব ইচ্ছা ছিল। আমি যে এতদিন এখানে থাকবো সেটা কখনো ভাবিনি। প্রায় 1 বছরের বেশি হয়ে গিয়েছিল আমি ওইখানে ছিলাম। একদিন হঠাৎ করেই আমার পরী স্ত্রী আমাকে ডেকে বলেন কি যে, চলো আমরা তোমাদের বাড়ি থেকে ঘুরে আসি। আমি বললাম কি যে, হঠাৎ করে তুমি এই কথা বলছো, তোমাদের সর্দার যদি জানতে পারে তাহলে তখন তোমার কি হবে? তখন সে বলল কি যে, সর্দার জানতে পারবে না, আমরা রাত্রে যাব এবং রাতেই চলে আসব, ঠিক আছে? তোমার মন খারাপ দেখে আমার খুবই খারাপ লাগে। আসলে বেশিরভাগ দিনই আমি বাড়ির কথা চিন্তা করে মন খারাপ করে থাকতাম, কারণ আমার মায়ের কথা খুব বেশি মনে পড়তো এবং ছোট বোন যার সঙ্গে খেলে দিলে বড় হয়েছি তার কথা বেশি মনে পড়তো, যার কারণে আমার বাড়িতে যাওয়ার কথা মনে হলেই আমি মন খারাপ করে বসে পড়তাম এবং ওকে অনেক রিকোয়েস্ট করতাম। কিন্তু আজকে হঠাৎ করেই আমার অনুরোধ কেন রাখছে সেটাই বুঝতে পারছি না। ও আমাকে বললো, আচ্ছা ঠিক আছে চলো, তুমি তোমার এই জিনিসগুলো নাও এবং এগুলো নিয়ে আমরা কিন্তু যাবো এবং চলে আসবো, ঠিক আছে? তুমি কিন্তু চলে আসবা, ঠিক আছে? চলো, আমি কিন্তু শুধুমাত্র তোমার জন্যই যাচ্ছি। তারপর সেই পরিমেয়টা বলল কি আজকে রাত্রেবেলা যাব। আমরা সারাদিনের বেচাকেনা শেষ করে আমাদের সেই দোকানটা বন্ধ করে বাড়িতে চলে আসলাম। রাতের খাওয়া দাওয়া শেষ করে আমি এবং আমার পরিস্থিতি গোছাতে লাগলাম এবং আমার সেই পোটলাটা আমি সঙ্গে করে নিলাম। কিছুক্ষণ বাদে সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো এবং বলল, চোখ বন্ধ করো। আমি বললাম কি যে, এর আগে তুমি কখনো মানুষের দুনিয়ায় গিয়েছো? ও বলল কি যে, না আমি তো যাইনি। তাহলে এখন কিভাবে যাবে? তখন ও বলল কি যে, আমি একা যাইনি, তবে আব্বা যখন বেঁচে ছিল তখন আব্বার সঙ্গে বিভিন্ন জায়গায় যেতাম। তখন আব্বা দেখাতেন যে ওই যে অমুক জায়গায় মানুষেরা থাকে, তো এটা আমার জন্য বেশি কষ্টের কোনো কিছু হবে না, আমি যেতে পারবো। তারপর সেই মেয়েটা আমাকে সঙ্গে করে উঠালেন এবং উঠে আমি তখন দেখছিলাম যে আমি হাওয়ায় ভাসছি এবং পোটলটা তখন আমার হাতে শক্ত করে বাঁধা ছিল। খানিকক্ষণ বাদে আমি বললাম, আমরা ওইখানে থাকি। তারপর সেই রাত্রেবেলা আমি নামলাম। আমি এবং আমার সেই পরী স্ত্রী আমাদের উঠানে নামার পরে আমি দেখলাম কি যে আমাদের ঘরের অনেক কিছুই পরিবর্তন হয়ে গিয়েছে এবং 1 বছর যে আমি বাড়িতে নেই তা নিয়ে বাড়ির কারোর কোনো মাথা ব্যথা দেখছি না আমি। কারণ আমাকে নিয়ে আমি তো ঘরের ভিতরে যাইনি এখনও। আমি নিশ্চিত যে আমার আম্মা নিশ্চয়ই আমার শোকে বিভোর হয়েছে, কারণ 1 বছর আমি বাড়িতে ছিলাম না। তারপর আমি দরজায় টোকা দিলাম। টোকা দেওয়ার পরে আম্মা ঘর থেকে বেরিয়ে আসলো। আমার পরী স্ত্রী তখন বাইরে দাঁড়িয়ে আছে, সে কাউকে দেখা দিচ্ছে না। আমি আমার আম্মাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। আমার আম্মা বলল, তুই এতদিন কই ছিলি? তোকে যে আমি কত খুঁজছি, তোর আব্বা তোকে গ্রামে গঞ্জে শহরে কত জায়গায় খুঁজছে, কিন্তু কোথাও পাই নাই। তুই কই গেছিলি বাজান? আমি তখন বললাম, আম্মা আমি তোমার সমস্ত কিছু বলতেছি, তার আগে তুমি এক কাজ করো, আমাদের মৌলভী সাহেবকে ডাক দাও। তখন আম্মা বললো কি যে, মৌলভী সাহেবকে কেন ডাকতে হবে? আমি আম্মার কানে কানে বললাম কিছু, তুমি যাও, তোমাদের সমস্ত কিছু বলতেছি আমি। তারপর আম্মা দৌড়ে গিয়ে আমাদের পাশের বাড়ি এই মৌলভী সাহেব থাকতেন, সে মৌলভী সাহেবকে ডেকে আনতেন, আর সম্পর্কে আমার চাচা হতো। তাকে ডেকে আনার সঙ্গে সঙ্গেই আমি বললাম কি যে, মৌলভী সাহেব আমাকে বাঁচান। আমি বললাম, বাঁচান? এবং সে বলল কি যে, বাঁচান মানে কি হয়েছে? তখন সে মৌলভী সাহেব বলেন কি যে,
আমার একটা জিনের সঙ্গে বিয়ে হয়েছে এবং এরকম এরকম ঘটনা আমাকে এরকম এরকম জিনেরা তুলে নিয়ে গেছিলো এবং ওইখানে দাঁড়ায় রয়েছে সেই জিন মেয়েটা। সঙ্গে সঙ্গে সেই জিন মেয়েটা দৃশ্যমান হলো, মানে আমার পরি স্ত্রী যার সঙ্গে আমার বিয়ে হয়েছে সে আমার দিকে তাকায় আছে। তাকায় থেকে মানে এক দৃষ্টিতে তাকায় আছে। আমার সেই চাচা যে ছিল সে তখন দোয়া কালাম পড়তে লাগলো এবং তাকে বেঁধে ফেললো। বেঁধে ফেলে বললো কি যে তুই ওকে কেন ধরে নিয়ে গেছিলি তাই ক। আমি সঙ্গে সঙ্গে এই পোলট্রি নিয়ে নিলাম, কারণ ও তো আমার চোখের পানি এবং আমার দুঃখ দেখে এখানে এসেছিল। সঙ্গে সঙ্গে আমার চাচা তাকে ধরে ফেলে এবং ধরে বলে কি যে তুই ওকে কেন নিয়ে আসছিস এখানে, আর ওকে কেন ধরে নিয়ে গেছিলি সেটা বল। তখন আমি দেখলাম আমার সেই পরি স্ত্রী কোনো কথা বলছে না, তার চোখ দিয়ে শুধুমাত্র অশ্রু বেয়ে পড়ছে এবং সে কান্না করছে। আমি তার দিকে তাকিয়ে বললাম কি যে চাচাজি ওকে দ্রুত এখান থেকে চলে যেতে বলেন, আমি ওর সঙ্গে থাকতে চাই না। আর ওরা আমাকে যেরকমভাবে ধরে নিয়ে গেছিলো আমাকে অনেক মারধর করছিল। আর এই কথা বলার পরে চাচাজি তখন সেই পরিমেয়টাকে শক্ত করে বেঁধে ফেলেছিল এবং সে তখন কান্না করছিল, কোনো নড়াচড়া করতেছিল না। আমার তখন কোনো ফিল হয় নাই। তো তারপর সেই চাচাজি দোয়া কালাম পড়ে সেই পরিটাকে সেখান থেকে যেতে বাধ্য করে এবং সে সেখান থেকে চলে যায়। এবং যাওয়ার সময় তার চোখের দিকে তাকিয়ে আমি দেখতে পেলাম শুধুমাত্র অশ্রু এবং কান্না। সে আমার দিকে তাকিয়ে কান্না করছিল এবং আমি বুঝতে পারছি যে আমি তাকে ধোঁকা দিয়েছি, কিন্তু সেটা দেখে আমার খুব আনন্দ লাগছিল। কারণ হচ্ছে অনেক বছর পরে আমি আমার নিজের বাড়িতে ফিরতে পেরেছি এবং আমি এদের সঙ্গে থাকবো না। এবং আমি শুরুতেই এর সঙ্গে অনেক কষ্ট করে অ্যাডজাস্ট করেছিলাম, কারণ এর সঙ্গে থাকা যায় না। আর এরা তো জিন, তাই না, এরা ওদের মতো করেই থাকবে। আমার এমন অবস্থা হয়েছিল যেখানে থাকতে আমার দম বন্ধ হয়ে আসতো। আমি শুধুমাত্র অভিনয় করেছিলাম, কিন্তু ওই পরিমেয়টা মানে আমার স্ত্রী সে আমাকে খুব বেশি ভালোবাসতো। তা না হলে আমি কান্না করছি এটা দেখে সে তার নিজের ঝুঁকি নিয়ে এখানে আসে? অবশ্যই আসে না। সে আমার জন্য এসেছিল এবং সে আমাকে ভরসা করে ফেলেছিল, আমাকে বিশ্বাস করতো সে। কারণ আমি যখন বলেছি যে আমরা দিয়ে চলে আসব, তখন সে কিন্তু এটা বিশ্বাস করেছে এবং আমি যে এসে আমার একটা কাজ করব সেটা সে স্বপ্নেও ভাবতে পারেনি। সে যাওয়ার সময় অনেকখানি কান্না করেছিল। সে যাওয়ার পরের দিন থেকে আমি আসলে তার শূন্যতা অনুভব করতে পারি। আমি যখন বাড়িতে আসি, আসার পরে আসলে দেখতে পাই যে আসলেই বাড়িতে আমার জন্য তেমন কেউই আমার অপেক্ষায় ছিল না, শুধুমাত্র মা ব্যতীত। আমার ভাইরা, বাপ, তারপর আমার বোন, কেউই না, শুধুমাত্র আমার মা। আর আমি আসলে তখন থেকেই তাকে মিস করা শুরু করি যখন আমি মানে তার প্রতি একটা অভ্যস্ততা হয়ে গিয়েছিল, অভ্যাস হয়ে গিয়েছিল। সে আমাকে প্রত্যেকদিন সকালবেলা উঠে খাওয়াতো, তারপর সমস্ত কিছু করতো। আমি শুধুমাত্র তার কথাই মনে পড়তো যে হাম সে কোথায়। আমার উপলব্ধি করতে প্রায় সপ্তাহখানিক সময় লেগে গেল যে আমি তাকে কী পরিমাণ ভালোবাসি এবং আসলেই সে আমার ভালোবাসা ছিল। আর সেদিনকে হাম আমার চোখের দিকে তাকিয়ে যে কান্না করে গেল, সেই কান্নার হাই বোধ হয় এখনও আমার লেগে আছে। ও চলে যাবার পরে আমার লাইফে অনেক সমস্যা আসে। আমি আসলে তখন বুঝতে পারি যে আমি ওকে অনেক পছন্দ করি এবং ভালোবাসি, ওর জন্য আমার মনের মধ্যে একটা অন্যরকম জায়গা আছে। কিন্তু ও সেদিনকে ধোঁকা পেয়ে চলে গিয়েছিল এবং ওই দিনকের পর থেকে আমার কাছে আর ফিরে আসেনি। কিন্তু ও যাওয়ার পরে ওর হাই যে আমার লেগেছে সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি। কারণ কাউকে ধোঁকা দেওয়া সহজ কোনো বিষয় নয়। ও আমাকে বিশ্বাস করে এসেছিল আমার সঙ্গে, কিন্তু আমি ধোঁকা দিয়ে ওকে তাড়িয়ে দিয়েছি এবং ওর চোখের জলই হয়তো আমার লেগে গিয়েছে। ওদিনকে আসার পরে আমি অনেক কষ্ট পেয়েছিলাম ওকে ছাড়া, বা পরের দিন থেকে আমি যখন উপলব্ধি করতে পারি যে আমার আসলেই ওকে এরকমভাবে ধোঁকা দেওয়া উচিত হয়নি, ওর সঙ্গে চলে গেলেই হতো। কারণ হচ্ছে এখানে আমাকে কেউই পছন্দ করে না, আমাকে কেউই মানে আগের মতো সেই কষ্টের জীবন, সেই একা একা করে থাকা, বাসার কেউ ভালোবাসে না, বা সমস্ত কিছু নিয়ে সেই চুরিচামারির দিকে যাওয়ার একটা প্রবণতা চলে আসে। আমার সেই মামা আমাকে এসে বলে কি যে কী চুরির মাল একা একা খেয়ে ফেলছে, 1 বছর পরে আসছো এই মাল চুরি করে, তাই না? আমি তখন মামাকে সব ঘটনা বললাম, কিন্তু মামা কোনোভাবেই সেই ঘটনা বিশ্বাস করলো না। আসলে সেই চুরির মালগুলো আমি মামাকে পরে আর দেইও নি। কিন্তু ও চলে যাওয়ার পর থেকে আমার ভীষণ কষ্টে দিন কাটতো। আমি শুধুমাত্র ওকে ডাকতাম, কিন্তু ও আর আসতো না। আমি জানি যে ওর কোনোদিন আসবে না এবং ও যাওয়ার আগে আমার যে পুরুষত্ব ছিল সেই পুরুষত্বটা ছিনিয়ে নিয়ে যায়। এটা হচ্ছে ও যাওয়ার পরে আমি বুঝতে পারি যে আসলে আমার সঙ্গে কি হয়েছে। যাওয়ার পরে আমি বুঝতে পারি এবং আমার কিন্তু এখনও বিয়ে হয়নি এবং আমার শরীরে নানা ধরনের রোগে বাসা বাঁধে।
এবং আমি চুরি করতে গিয়েও তখন মাঝে মধ্যে ধরা খেতাম। এর পরেও এসেও আমি চুরি করেছি, মামার সাথেই করেছি, যে মামা তখন ঘটনাটা বিশ্বাস করেও আমাকে তার সাথে নিছে। কিন্তু পরবর্তীতে আমি কয়েকবার ধরা খাওয়ার পরে আমি আর ওই পেশাটা ছেড়ে দেই। কিন্তু এখন পর্যন্ত আমি বুঝতে পারি যে আসলেই সেই মেয়েটা আমাকে কতখানি ভালোবাসতো এবং তার হাই অভিশাপ আমার লেগেছে। আসলে তাকে ধোঁকা দেওয়াটা আমার ঠিক হয়নি। এবং এর পরবর্তীতে অনেক বছর মাঝখানে কেটে গিয়েছে, আমি হয়তো বিয়ে শাদী করতে পারিনি, কারণ আমার তো পুরুষত্বই নেই এবং আমি অনেকটা ডিজেবল হয়ে গিয়েছি আর কি। প্লাস আমার শরীরে নানান ধরনের রোগ ব্যাধি বাসা বেঁধেই থাকে। তবে এতটুকু সত্য যে মেয়েটাকে আমি পছন্দ করতাম, এটা পরেও আমি উপলব্ধি করি এবং ও আমাকে পাগলের মতো ভালোবাসতো এবং আমাকে মনে প্রাণে কিন্তু তার স্বামী হিসেবে মেনে নিয়েছিল। আমি হয়তো তার ভালোবাসাটা বুঝতে পারিনি, এখানে আসার জন্য পাগল হয়ে গিয়েছিলাম। আমি যদি ওইখানে ওর সঙ্গে থাকতাম তাহলে হয়তো খুব ভালো একটা জীবন পেতাম এবং ওইখানে খুব ভালো ছিলাম আমি 1-1.5 বছর। এখানে আসার পরেই আমার জীবনটা আসলে নষ্ট হয়ে গিয়েছে। তো এই ছিল হচ্ছে আমার জীবনের ঘটনা এবং আমি এখন পর্যন্ত তার জন্য অপেক্ষা করি যে সে যদি আসে এবং এসে আমাকে নিয়ে যায়। আমি অনেক দোয়া করি যে সে যেন এসে আমাকে নিয়ে যায়, কিন্তু ওই দিনকের পরে আমি আর তাকে কোথাও দেখতে পাইনি। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনাদের কাছে যদি এরকম কোনো ঘটনা থাকে আমাদেরকে লিখে জানাতে পারেন। আমাদের ইমেইলের ঠিকানা অথবা ফেসবুক পেজের ঠিকানা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর হচ্ছে এতক্ষণ কণ্ঠে আমি ইমরান আপনাদের সঙ্গে ছিলাম। আর যারা এতদিন জিনের দুনিয়া সিজন 3 দেখার জন্য অপেক্ষা করেছিলেন, আর কিছুদিন অপেক্ষা করুন, জিনের দুনিয়া সিজন 3 রেকর্ডিং অলরেডি চলছে। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা জিনের দুনিয়া সিজন 3 আপনাদের জন্য নিয়ে আসতে পারবো। আসলে আমার গলায় কিঞ্চিত সমস্যা হওয়ার কারণে এবং অসুস্থ থাকার কারণে আমি আসলে কাজের গতিশীলতা তেমনটা বাড়াতে পারিনি বা রেকর্ডিংও করতে পারিনি। একটা ভিডিও রেকর্ডিং করতে অনেক সময় লাগে, সেটা তো আপনারা অনেকেই জানেন, আর অনেক সময় ধরে যেহেতু দেখেন সেহেতু লাগারই কথা। তো আশা করি আমাদের আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।